সবাইকে স্বাগত জানাই অভিবাসীর আদালত অনুষ্ঠানে। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতেই আমাদের এই আয়োজন। প্রতি মাসের চতুর্থ শনিবার এই সমিতিতে বিরতিহীন আলোচনায় আমাদের সাথে থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক, থাকেন তাদের সমাধান দিতে বিশেষজ্ঞরাও। বিদেশের মাটিতে হুরুপ্রাপ্ত হাজারো বাংলাদেশি শ্রমিক আজ মানবিক সংকটের এক কঠিন বাস্তবতার মুখোমুখি। অবৈধ পরিচয়ের তকমা বুকে নিয়ে তারা বেঁচে আছেন আতঙ্কে, প্রতারণা আর অনিশ্চয়তার দীর্ঘ ছায়ায়। আজকের আলোচনায় উঠে আসবে তাদের ভয়াবহ অভিজ্ঞতা আর ভাগ্য বিড়ম্বনার দুর্বিষহ গল্প। পাশাপাশি যাদের শুধু একটি মাত্র দেশেই না, বেশ কয়েকটি দেশেই আসলে প্রবেশ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তাদের নিয়েও কথা বলবো। আরও গল্প করব, কথা বলবো সমস্যার জট কোথায় আর নিরাপদ প্রবাস গড়তে কি হতে পারে কার্যকর সমাধান, সেই বিষয়টিও তুলে আনার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, আরও আছেন টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও স্টুডিওতে আছেন সৌদি আরব ফেরত 3 জন ভুক্তভোগী মোহাম্মদ আখতারুজ্জামান, তমিজুদ্দিন এবং মোহাম্মদ নাইম। দর্শক, সুযোগ রয়েছে ভুক্তভোগীদের সমস্যা বা প্রশ্ন শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানান। সরাসরি টেলিফোন করতে পারেন, এমন বিড়ম্বনায় পড়েছেন দর্শকও। সুযোগ থাকবে সরাসরি ফোন করার। ফোন নাম্বার বলে দিচ্ছি 09-666-777-311 অথবা 02-222-2923-81 এই নম্বরে। এছাড়া অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডায়াল করতে পারেন 333 নম্বরে। চলে যাচ্ছি আলোচনায়। স্বাগত আপনাদের দুজনকে। আমি যদি আমাদের সাথে যারা ভুক্তভোগী রয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান, তমিজুদ্দিন এবং মোহাম্মদ নাইম, তাদের 3 জনের কথা একটু শুনে আসতে চাই। আমি যদি একটু শুরুটা করতে চাই মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার যে সংকট বা সমস্যা সেটি যদি একটু শোনান আমাদের। আমি 2096-তে আমি সৌদি আরব যাই। সৌদি আরব যাওয়ার পর এরপর আমি কোম্পানিতে জব করি। জব করার পর 2024 অক্টোবর আমরা রাত 8:45 আমাদের কোম্পানির একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় আমি বেশি দুর্ঘটনা বেশি হই। এখানে সহজে ছিল তারা একটু কম হয়। তো কম হওয়ার পর থেকে আমার এইখান থেকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পর আমার ওইখানে 2 মাস রাখে। 2 মাস রাখার পর এখানে আমার কোম্পানির বাসায় আমার এখানে নিয়ে আসার পর কোম্পানিকে আমি কোম্পানির সাইট মুদির আমার বলে, আক্তার তুই এখানে তামিল মুক্তবিদ থেকে তুই ভালো কিছু টাকা পাবি, ইন্স্যুরেন্সে পয়সা পাবি। এই পয়সা পাওয়ার থেকে এখানে আমি মুদিরের কথা শুনে এখানে আমি কয়েকদিন থাকার পর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, আমার টাকা কোনো পাইতেছি না। এসব সাইট মুদিরে আমি বললাম যে আমি টাকা বিমা সুবিধাও পাননি, পাই না, কোনো টাকা সব পাই নাই। তো এই মুদিরে বললাম, মুদির আমাকে এই কথাই বললো, তুই পাবি। এরপরে লাস্টে একদিন আমার বলে, তুই বাংলাদেশে চলে যা, 3 মাসের ছুটি দেবো। ছুটি দেওয়ার পর তুই এখানে আসলে আমি তোর আমার জায়গায় আবার নিয়ে আসবো। তা আমার কয়েকজনে বললো যে আপনারা যাইয়েন না, আপনার টাকাটা নিয়ে যান, যদি যান আপনার টাকাটা পাবেন না। আমি এর থেকে টাকা থেকে বঞ্চিত। এবং আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় হুরুপ দিয়ে? না, হুরুপ না, আমার খুরুজ করে তারপরে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে আমি আশা করি। এই পর্যন্ত আমার 3টা বাচ্চা আছে। এই 3টা বাচ্চা নিয়ে আমি এখন বহুত সমস্যায় আছি। আমি একটু তমিজুদ্দিনের কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি 2000 সালে সৌদি আরব গেছিলাম। যাওয়ার পরে আমি অন্য আরেকজন মালিকের কাছে কাফাল হয়েছি। কাফাল হওয়ার পরে আমি 12 বছর কাম করছি হোটেলে। 12 বছর কাম করার পরে আমি বাড়িতে আইছি ছুটিতে আইয়া 5 মাস থাকছি। 5 মাস থাকার পরে আমি আবার গেলাম। 3 মাস কাজ করছি। কাজ করার পরে আমার বুকে ব্যথা, আবার হাড়ের একটু সমস্যা আছে। তারপরে ডায়াবেটিস একটু বাড়ায়। আমি গেছি ডাক্তার কাছে, অনেক ডাক্তার কাছে গেছি। যাওয়ার পরে কইতাছে এরা রিপোর্ট দেয় না, খালি পরীক্ষা করে খালি টাকা পয়সা নিয়ে ওই দেশে সৌদি আরবে। ওই টাকা দিয়েও আমি পাই নাই। তারপরে আমি কফিল মালিককে বলছি যে তুই ছুটি, মালিক বলছে ছুটি যাবি না একবার যাবি? আমি না, আমার ছুটি দে, 3 মাস ছুটি দে, 4 মাস ছুটি দে। কাছে ঠিক আছে দেমু কইয়া আধা ঘন্টা পরে কইতে না একবার তো ফাটাই দেবো। কে রে যে আমার একবার ফাটাইবি? তুই ওই হিন্দি এক ডাক্তার আছে, ওর দেয়াছে, কাগজও দেয়াছে, ওর অপারেশন করা লাগবো। এই কথা শুনে কপিল তো গেছি এরপরে করার পরে আমি তো কইছি আমার দেখ 3 মাস 2 মাস ছুটি দিতে, না তুই একবারে 1 ঘন্টার ভিতরে সব কিছু কাগজ তো করে লাগছে। করার পরে আমার 5 দিন পরে আমার হিসাব দিছে কত
30,500 রিয়াল হিসাব দিছে আমার। হিসাব দেওয়ার পরে আমি কই যে আরও তো ফার্মও, এরপর কিছু কই না, ধরে আপনার আরো বেশি পাওয়ার কথা। দেওয়া পাওয়ার কথা, আরও পাওয়ার কথা, আমি তো পুরো হিসাবে পাইনি। আমার 30,500 রিয়াল দিছে আমার 12 বছর হিসাব ঠিক মতো পাইনি। তারপরে কি আমি এই দেশে চিকিৎসা করছি, অনেক টাকা পয়সা গেছে, তারপর এই দেশে চিকিৎসা করছি, আমার একটাও দেয় নাই। এখন আমি কি করবো? এখন আমার 3টা মেয়ে, আবার মনে করেন আগের মাসে 20টার একটা ডেলিভারি আছে, কি করবো? আমার এই চিন্তা আপনাকে হচ্ছে খরচ করেই পাঠিয়ে দেওয়া পাঠাইছে। হয়েছে। এবং মোট কত টাকা পেয়েছেন আপনি? আমি 30,500 আরো পাওয়ার কথা, হ্যাঁ, আমার পাওয়ার কথা, চিকিৎসা বাবদ বা কোম্পানির নীতিমালা অনুযায়ী আপনার আরো পাওয়ার আরো কথা। দেওয়ার পাওয়ার কথা, কিছু দেয় না। যাক, যা দিছে আমি কিছু কই নেই, এবং আপনাকে একবারে পাঠিয়ে একবারে পাঠাইছে আমার। জি, বুঝতে পেরেছি। ডক্টর নুরুল ইসলাম, আমি দুজনের কথাই আমরা শুনলাম, মানে এই ক্ষেত্রে আসলে করণীয়র চেয়ে আগে আমি আসলে সমস্যাটা, এই ধরনের সমস্যাগুলো কেন দেখা দেয়, বা মালিক পক্ষ বা সেই দেশের কর্তৃপক্ষ কেন এই ধরনের আচরণ করে, সেই ব্যাপারটা যদি একটু শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে প্রবলেম দুটো আমরা দেখলাম, যে যারা বিদেশে কাজ করতে যায় তাদের একটা চুক্তিপত্র থাকে। চুক্তিপত্রের মধ্যে তাদের যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে একটা চিকিৎসা, অর্থাৎ অসুস্থতা হলে কি করা হবে সেটা পরিষ্কার লেখা থাকে। এবং সেই অসুস্থতাটা কোন পর্যায়ের, মানে সিভিয়ার নাকি অল্প, সেটার ব্যাপারেও তাদের সাথে আমাদের একটা চুক্তির ব্যাপার আছে। যদি মাইনর হয় তখন তারা চিকিৎসা করবে সব কিছু। যদি সিভিয়ার অসুখ হয়, সেটা যদি চিকিৎসার পর্যায়ের বাইরে যায়, তাহলে তারা দেশে পাঠিয়ে দিতে পারে, কিন্তু তার সমস্ত কম্পেনসেশন সহ এবং তার যে অসুস্থতার কারণে, বিশেষ করে যে প্রথমে যে আমরা শুনলাম ওনার কাছে, ওনার একটা অ্যাক্সিডেন্ট, এটা কোনো অসুস্থতা নয়, অ্যাক্সিডেন্ট, এবং এখানে আগুন লেগেছে, এটা একটা দুর্ঘটনার জন্য সে কম্পেনসেশন অবশ্যই পাবেন। কিন্তু ওনাকে যে প্যাকেজটা করা হয়েছে সেখানে ওই দুর্ঘটনার কম্পেনসেশন দেওয়া হয়নি। ওনার যে পাওনাগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছে, এবং সেগুলো তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সাধারণত এইসব ধরনের সেটেলমেন্টগুলো আরবি ভাষায় করা হয়, উনি তো বুঝতেও পারেন নাই, ওখানে সাইন নিয়ে তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ হি ইজ অ্যাগ্রিড, সে এই টাকা মানে মোটামুটি বুঝে নিয়েছে, এরকমভাবেই দেওয়া হয়েছে। আসলে এটা চ্যালেঞ্জ করা যায় ইজিলি এমবাসির মাধ্যমে। উনি সমস্ত কাগজপত্র নিয়ে যদি এটা চ্যালেঞ্জ করেন যে না, আমি এটা এর চেয়ে বেশি পাবো, আমার পাওনা দেওয়া না, বা দুর্ঘটনার কারণে যেটা ওনাকে অন্যান্যরাও কিন্তু পাশে থেকে বলেছেন অলরেডি যে উনি মিনিমাম 80,000 মতো পাবেন, কিন্তু তাকে প্র্যাকটিক্যালি দেওয়া হয় নাই। উনি এই কম্পেনসেশনগুলো আর ওখানকার ইন্স্যুরেন্স এটাও উনি পাবেন, হ্যাঁ, সেটাও ওনাকে দেওয়া হয় নাই। এটা এমবাসির মাধ্যমে তাকে চ্যালেঞ্জ করা যায়, এটা ইজি পদ্ধতি। আর পরবর্তী তমিজউদ্দিন সাহেবের যেটা দেখলাম, যে ওনাকে সাসপেক্ট করা হয়েছে যে উনি হয়তো হার্ট অ্যাটাক হয়েছেন, কিন্তু হার্ট অ্যাটাক করেছেন যে কথাটা কনফার্ম হয়নি। দেশে এসে উনি পরীক্ষা করে দেখছেন যে না, এটা হার্ট অ্যাটাক নয়, এটা অন্য কোনো কমপ্লিকেশন থেকে হয়েছে, প্রবলেম হয়েছে। কিন্তু ওনাকে যদি ফাইনাল এক্সিট না দিত তাহলে ওনার জন্য কোনো সমস্যাই হতো না, উনি জাস্ট কয়েক মাস পরে আবার চলে যেতে পারতেন। কিন্তু যেটা স্পন্সর বা কফিল যেটা করেছেন, যে তাকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছেন, এখন যাতে যাওয়ার জন্য তাকে আবার নতুন করে টাকা দিয়ে ভিসা কিনে তারপরে যেতে হবে, এটা একটা সমস্যা হয়ে গেছে। তো অ্যাটলিস্ট তার যে পাওনা দেওয়া, এটা তো অন্তত তাকে দিতে হবে। এই ক্ষেত্রে তাকে আবার একটা ক্লেম করলেই এটা পাবেন। পাশাপাশি দুটো ক্ষেত্রেই দেশে যে ওয়েজনার্স ওয়েলফেয়ার বোর্ড আছে, এখানে কিন্তু যে কোনো মানে প্রবাসী কর্মী যদি অসুস্থ হয়ে ফেরত আসেন বা দুর্ঘটনার শিকার হয়ে ফেরত আসেন, তাহলে এখান থেকে ওয়েজনার্স বোর্ড থেকে তাকে কম্পেনসেশন দেওয়ার নিয়ম আছে। এবং তুমি যদি যখন গেছেন তখন ওনাদের লোকাল ইন্স্যুরেন্সের কাভারেজও আছে, যেটা ওনার ক্ষেত্রে হয়তো নাই, উনি অনেক আগে গেছেন। তো এই লোকাল ইন্স্যুরেন্স এখন ম্যান্ডেটরি এবং প্রত্যেকেরই করা হচ্ছে, সেই টাকা উনি পাবেন, কিন্তু উনি এখনও জানেন না, সেজন্য ক্লেম করেন নাই। আমি যেটা দেখলাম যে উনি এটা ক্লেম করলে দুজনেই এটা পাবেন, এই লোকাল ইয়েগুলো। পাশাপাশি আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, যে এই বিষয়গুলো নিয়ে যে ওই মালিকরা যে তাদেরকে অসুস্থ হলেই তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, এই বিষয়টা আমাদের জয়েন্ট কমিটিতে তোলা দরকার। এবং এগুলো আমাদের পক্ষ থেকে এক ধরনের আসলে এমবাসির সাথে যখনই বসা হয়, দু দেশের যে যৌথ কমিটি আছে বসার, যেটা মানে 6 মান্থস বসার কথা, যাই হোক 1 বছর 2 বছর পরে বসে, কিন্তু এই ইস্যুগুলো তুললে মালিকরা ভয় পাবে যে না, এভাবে করা যায় না, মানে যা কিছু দিয়ে ফেরত দিয়ে দেওয়া যায় না, এখানে তাদের পূর্ণ বিদায় করলাম, এটা হয় না। এই জিনিসটা রাষ্ট্রীয় পর্যায়ে একটু চাপ দেওয়া দরকার, তাহলে ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য, এমনকি যারা ওনারা গেছেন ওনাদের এটা পাওয়াটা ইজি হবে। জি, আপনার কাছে আমার একটা সংক্ষেপে ছোট্ট করে একটা জিনিস জানার, যেটি হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটতে থাকে, তাদের সাথে মালিক ফেরত পাঠিয়ে দেয়, এই সময়ে বা কোনো ধরনের, আপনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দূতাবাসগুলোতে কাজ করেছেন, দূতাবাসের কর্মকর্তাদের আসলে কোনো ধরনের নজরদারি বা কোনো ধরনের ভূমিকা আসলে বাস্তব ক্ষেত্রে থাকে কিনা, শুধুমাত্র কাগজ? আসলে থাকা তো উচিত, কারণ ওখানে তো দূতাবাসই হলো তাদের অভিভাবক, আর তো কেউ নেই।
কারণ তাদের যত কমপ্লেইন সেটা কিভাবে রিজলভ করতে হবে সেটা দূতাবাসেরই, যদিও আমরা বলি যে দূতাবাসে লোকবল কম বা বাজেট কম, কিন্তু প্র্যাকটিক্যালি সবাই তো আর দূতাবাসের সহযোগিতার জন্য যায় না, যারা সমস্যায় পড়ে তারাই শুধু যায়। সেজন্য দূতাবাসে যদি এরকম হয় যে লোকবল কম, তাহলে আরও একটু ডিজিটালাইজেশন করতে হবে, আরও মানে আধুনিকায়ন করতে হবে, কিন্তু মনিটরিংয়ের জন্য তাদেরই দায়িত্ব, সদিচ্ছাটা বড় জিনিস এবং দায়িত্বটা তাদেরই মনিটরিং করতে হবে এবং ওনারা যাতে ওখানে অ্যাক্সেস পান। যেমন ওনাদের দুজনকে পাঠিয়ে দিয়েছেন, এর আগে যদি দূতাবাসের অ্যাক্সেসটা আরও ভালো মতো পেতেন, যে হ্যাঁ তার আগে ওনারা দূতাবাসের সাথে একটু যোগাযোগ করতে পারতেন যে আমি যে এভাবে চলে যাচ্ছি বা আমাকে যে পাঠিয়ে দিচ্ছে এটা কি সঠিক হচ্ছে কিনা, আমি কি করব, আমি কি ওনাদের কাছে কোনো ক্লেম করব নাকি এমনি চলে যাব, তাহলে ওনারা পরামর্শ দিতে পারতেন এবং ওনারা হয়তো এই মালিকের সাথেও কথা বলতে পারতেন যে তুমি পুরো কম্পেনসেশন দিয়ে তাকে পাঠাও। কিন্তু এইটা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, মানে ঠিকমতো তারাও বুঝতে পারছে না আর দূতাবাসও সঠিকভাবে তাদের কাছে যেতে পারছে না। এই যোগাযোগটা আর একটু নিবিড় করা দরকার। নিশ্চয়ই। মোহাম্মদ নাইমের কথা একটু আমি শুনবো, তার যেই সমস্যার কথা ভুক্তভোগী আমাদের, তারও গন্তব্য দেশ ছিল সৌদি আরব। মোহাম্মদ নাইম। জি, আমি 2024-এ সৌদি আরবে পাদেই ইমরান অলি ওনাদের দ্বারা ওনারা আমরা বলে নিয়েছিল 2 বছরে আকামা, থাকা, খাওয়া, 1100 রিয়াল স্যালারি, হোটেলে জব। এবং আপনি রিক্রুটিং এজেন্সির নাম জানেন না, আপনি আসলে স্থানীয় একজনের মাধ্যমে। জি জি, স্থানীয় একজনের মাধ্যমে ওনারা যে কথাগুলো বলে নিছে, তো পার্শ্ববর্তী এলাকা বিশ্বাস করা তো কমন বিষয়, মানুষের উপরে বিশ্বাস না করলে করবো কিসের উপরে? তো ওনাদের উপরে ভিত্তি করে যাক আমার বাবা আমার ঋণ করে সৌদি আরবে পাঠানোর পরে ওনারা না দিল আকামা, না দিল কাজ, না দিল খাওয়ার ব্যবস্থা, জাস্ট থাকার একটা জায়গা দিছে। ও ছোট্ট একটা জায়গায় ক্রমে 32 জন লোক ছিলাম, একজনেরও কাজ নাই। পরে ফোন দিলাম এই দেশে, যে ওরা ফোন দিলাম, ওই কয় সেটা কতদিন আপনাকে রুমে আটকে রাখা হলো? 3 মাস। ওই একটা ফ্রি মেয়াদা ছিল ভিসার অবসরের 3 মাসের, ওই মেয়াদ পর্যন্তই রাখছে, তারপরে যার যার রাস্তায় তারে ছেড়ে দিছে। তারপরে আপনি নিজের মতো কাজ খুঁজতে থাকলেন? হ্যাঁ, নিজের মতো কাজ খুঁজতে থাকলাম। এবং আরেকজনরে দিলাম 70,000 টাকা, উনি বললো যে কাজ দিব, তাই বিশ্বাস করে ওনারা দিছি 70,000 টাকা। যেহেতু ঋণ করে গেছি, আমার তো কাজ দরকার, কাজ করা লাগবো, দেশে তো এমনি আসতে পারবো না। দিলাম, উনিও আমার কাজ দেয় না। তাই আরেকজনের লগে দেখা হয়েছে, নতুন মানুষ, কোনো কিছু বুঝি না, একের পর এক যে বলছে তার কাছেই গেছি, আমার কাজ দরকার, কাজ করতে হইব। গেলাম ওনার সাথে কাজ করতে অবস্থায় 15 দিন কি 20 দিনের মাথায় ধরে আমার দেশে পাঠাই দিছে। দেশে আসার পরে ওনাকে নামে পুলিশ আপনাকে আটক করে? হ্যাঁ, পুলিশ আটক করে। জি। আটক করে সফর জেলে রেখে 15 দিন জেল খাটায় দেশে পাঠায় দেয়। আসার পরে এই পাড়ামতুলি স্ট্যান্ডে চেয়ারম্যান অফিসে সবার নামে বিচার ডাক দিলাম। বিচারের মধ্যে বলছে প্রথম কিছু ক্ষতিপূরণ দিব, ক্ষতিপূরণ দেওয়ার কথা বললা সবাই ঘুরে গেছে গা, আর ক্ষতিপূরণ দেয় নাই। জি, বুঝতে পেরেছি। আমি প্রথমে ডক্টর নুরুল ইসলামের কাছে একটু শুনতে চাই যে এই ঘটনাগুলো আমরা প্রায়ই শুনি এবং প্রায়ই আলোচনা করি, মানে এর আসলে শেষটা কোথায় হতে পারে, মানে সমাধানটা কি হতে পারে? সচেতনতার কথা তো আমরা বলি, কিন্তু দেশে এসেও এরা আসলে খুব বেশি ক্ষতিপূরণ পান না। আসলে এই বিষয়গুলো যে যারা যাচ্ছেন, একটা সংঘবদ্ধ চক্র আছে, তারা ওনাদেরকে পাঠানো, যিনি পাঠিয়েছেন উনিও কিন্তু জানেন যে ওনার কোনো কাজ নাই। ওনাকে মিথ্যা কথা বলেছেন, 5 স্টার হোটেলে চাকরি দিবেন, 80,000 টাকা বেতন দিবেন, 60,000 টাকা বেতন দিবেন, কিন্তু বাস্তবে উনিও জানেন যে না, এটা 3 মাস একটা প্রভিশন আছে। 3 মাসের প্রভিশনটা কিন্তু বাংলাদেশের মানে ছাড়াও অন্যান্য দেশ থেকেও এভাবে নেওয়া হচ্ছে। এটাতে দুটো জায়গারই একটা সুবিধা করা হয়েছিল, সেটা হলো যে 3 মাসের মধ্যে যদি মালিক তাকে সন্তুষ্ট না হয়, হি ক্যান চেঞ্জ দিস স্পন্সরশিপ ওখানে থেকেই। কিন্তু বাস্তবে একজনও চেঞ্জ করতে পারে না, মানে এই সুযোগটা যেটা দেওয়া হচ্ছে এখান থেকে, সেটা কিন্তু তারা অ্যাভেল করতে পারছে না আর এখানে বাস্তবে ওই মালিকরা যে অ্যাডভান্টেজটা দেওয়া হয়েছে যে সে 3 মাস না হলে সে তাকে ইকামা করবে না, মানে তাকে ওয়ার্ক পারমিট দিবে না, সেটা তারা পার্মানেন্ট করবে না। যখনই পার্মানেন্ট করছে না, তখন তার 3 মাসের যে বৈধতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সে যখনই অবৈধ হয়ে যাচ্ছে, তখন তাকে হুরুপ দিয়ে দিচ্ছে। হুরুপ মানে হলো একটা অবৈধ স্টে, মানে ইলিগ্যাল স্টের একটা সিল মেরে দেওয়া হয়। ইলিগ্যাল স্টে করা মানেই তাকে মানে ক্রিমিনাল একটা হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। এবং শুধু এখন তাই না, অন্যান্য গালফ কান্ট্রিতেও যাতে সে না যেতে পারে, সেটাও আমরা মোহাম্মদ নাইমের ক্ষেত্রেও দেখেছি, এই একই কাজ করেছে 5টি গালফ কান্ট্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ হলো তারা ধরে নিচ্ছে যে এই ক্রাইম যেন অন্য দেশে না, অনেকে আবার আগে করতো, এক দেশ থেকে বের হয়ে গেলে ওই দেশে বন্ধ করলে অন্য দেশে চলে যেত, সেজন্য তারা একটা সংঘবদ্ধ কাজ করেছে। কিন্তু এই বিষয়টা দেখছে না যে সে কেন অবৈধ হলো,
এই মূল কারণটা কিন্তু তারা খুব ভালো করে জানে, কিন্তু সেটাকে আমলে আনছে না। এটাকে ওদের নলেজে আনতে হবে, ওদের মানে এখানে স্ট্যান্ড করতে হবে যে যারা যাচ্ছে তারা তো যাচ্ছে একটা কাজ নিয়ে বা কোনো একটা ভিসা নিয়ে, সেই জিনিসটাকে তোমরা এস্টাবলিশ করো। সে কেন এই চক্রটা একদম সংঘবদ্ধভাবে এই কাজটা করছে এবং অনেক মানুষকে এরকমভাবে প্রতারণা করছে, এটাকে এখনই মানে স্ট্যান্ড করতে হবে। এই 3 মাসের বিষয়টা এখন বন্ধ হয়েছে অবশ্য, যে 3 মাসের ফ্রি করার পরে যেতে পারবে না, এখন থেকে স্পন্সরশিপ দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু এই মধ্যে যারা চলে গেছে এবং যারা এই ওখানে গিয়ে কাজ করছে অবৈধভাবে রয়েছে, তাদের কিন্তু একটা বিরাট চাঙ্ক রয়েছে যারা এই সমস্যার মধ্যে পড়ছে, তাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে। আর উনি যে ফিরে এসে যাদের কাছে বিচার চাচ্ছেন বা এটা ওনাকে আরেকটু স্ট্রং হতে হবে, মানে বিভিন্নভাবে এটাকে এই প্রসঙ্গে আমি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কাছে যেতে চাই। হুমায়ুন কবির, আমরা যেটা দেখলাম যে গ্রাম্য সালিশে কিন্তু এক ধরনের তারা আশ্বস্ত করলো, কিন্তু তারপরে আর তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। আইনি কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা মোহাম্মদ ভাই? আসলে প্রত্যেকটা সমস্যার যদি আমি বলি আইনের দৃষ্টিতে, অর্থাৎ আইনের ছাত্র হিসাবে যদি আমি বলতে যাই, তাহলে হয়তো যারা দর্শক শ্রোতা যারা দেখছেন তাহলে হয়তো মনে করবে যে আমি বোধহয় আইনের ছাত্র হিসাবে আসলে মামলাকে মোকদ্দমাকে উৎসাহিত করতেছি। না, আমি কখনো মামলা এবং মোকদ্দমাকে উৎসাহিত করি না। আমার টোটাল অনুরোধটা থাকবে আমার দর্শকদের উদ্দেশ্যে অথবা আজকে যারা আসছে, যে সবচাইতে প্রিলিমিনারি অর্থাৎ বেসিক বা ফান্ডামেন্টাল স্টেপটা হলো আপোষ মীমাংসা। এর মতো এত সুন্দর, অর্থাৎ একটা সমস্যা অ্যারাইজ করতেই পারে, সেখানে সমস্যার সমাধানের প্রথম স্টেপটাই হলো সেই চেষ্টাটা করে। যদি ব্যর্থ হয় তখন আমরা চলে যাব। আসলে যেহেতু 3টা সমস্যার কথা শুনলাম একত্রে, আমি আর কি একটা একটা করে বলে যাব। আখতারুজ্জামান ভাইয়ের কথা বলবো, যে ভদ্রলোক 28 বছর যাবৎ আমার বাংলাদেশকে সেবা দিচ্ছে। আমরা কথায় কথায় বলি যে রেমিটেন্স যোদ্ধা, অথচ এই আখতারুজ্জামান ভাই জানে না যে এই যে তার যে এই সমস্যার সমাধান কোথায় গেলে পাবে, কোথায় রেমিডেট হবে, উনি কিন্তু জানে না। তাহলে পরে আমার সে কারণেই একটু সেই জীবনানন্দ দাশের মায়ের সুকুমারী দেবীর কবিতাটা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসলে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা আসলে বেশি কথা বলে ফেলি, এটা হলো আমাদের সমস্যা। একজন লোক যাচ্ছে এই আইনে, অর্থাৎ 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনের 26 ধারায় বলা আছে তথ্যের অধিকার। সেই তথ্যের অধিকারটা কি? একজন অভিবাসী কর্মী বিদেশ যাবে, যাওয়ার পূর্বে সে অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে তার জানার অধিকার আছে, সেই দেশের কর্মের পরিবেশ সম্পর্কে জানার অধিকার আছে। এটা জানাবে কে? এটা তো আমি তো মনে করি যে স্টেক হোল্ডার হলো 3টা। সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো আমার সরকার। সে সরকার জানাবে আমাকে যে তুমি যাচ্ছ, আবার সরকার আমাকে চেক করবে যে আমি যে কাজের জন্য যাচ্ছি, যে পদ্ধতিতে যাচ্ছি, সেই কর্মপদ্ধতিতে যাওয়ার পদ্ধতিটা সঠিক কিনা। যদি সরকার চায়, এটা আমার মাঝে দিস ইজ মাই পার্সোনাল পারসেপশন, যদি সরকার চায় তাহলে পরে এখানে দুর্নীতি হওয়ার এই যে ভাইদের দুঃখের, আমি প্রায় 60 থেকে 70টা অনুষ্ঠানে এখানে বসে কথা বলছি, শুধু মামলার মোকদ্দমা দিয়ে তো আপনি সমাধান খুঁজে পাবেন না। তো আমার যাতে একটা নাগরিকও, বাংলাদেশের একটা নাগরিকও যেন এই ধরনের দুর্দশায় নিপতিত না হয়, সেদিকে প্রথম স্টেক হোল্ডার হলো গভর্নমেন্ট। তারপরে যিনি অভিবাসী কর্মী, তার দায়িত্ব আছে কিছু, তার দায়িত্ব আছে সে কোথায় যাবে, কিভাবে যাবে। যেমন অসুস্থতা নিয়ে যদি কারো ফিজিক্যাল ফিটনেস না থাকে, নো নিড, আমি কল্পনাই করবো না যে আমি দেশের বাইরে যাব। এটা হলো তো আখতারুজ্জামান ভাইয়ের কথা। আর তমিজউদ্দিন ভাইয়ের কথা, আমার মনে হয় যে এখানে আমাদের আইনাঙ্গনে একটা কথা আছে খুব আপ্তবাক্য, সেটা হলো আইন না জানা কোনো অজুহাত না। আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি আইন জানেন। তাহলে যদি তমিজউদ্দিন ভাই যদি জেনে শুনে বুঝে যদি কন্ট্রাক্ট ফর্মে সাইন দিয়ে আসে যে আমি সব কিছু বুঝে ফেলাম, তাহলে সরি ভাই, আপনার জন্য করার কিছু নাই। তবে বাংলাদেশে কিছু আছে, আপনি বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পাবেন। আর নাইম ভাইয়ের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হলো ওনার ব্যাপারে স্পেসিফিক্যালি 31-এর ক, খ এবং ঘ ধারার লঙ্ঘন। এক্ষেত্রে আমি প্রথমে বলবো, আপনি চমৎকার একটা জায়গায় হিট করছেন, সেটা হলো গ্রাম আদালতে যান, সেখানে যদি সমস্যার সমাধান না হয় তারপরে আপনি আমরা যাদের সৌজন্যে, বিশেষ করে আমি আজকে ধন্যবাদ দেব রামরো, আসলে এই যে 2-4 জন লোককে আমরা জানাতে পারি যে এই জায়গায় এই সমাধানগুলো আছে, এই এইখানেই আমাদের সার্থকতা। এই যে আমরা 2-4টা কথা বলি বা কিছু সময় এখানে ব্যয় করি, স্যারও আসেন, আসলে এইখানেই আমাদের জীবনের সার্থকতা, যে না মানুষের জন্য একটা কিছু দিতে পারলাম আমরা, তো তাছাড়া আর তেমন কিছু নেই। একদম পরিষ্কার। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে আবারও আসতে চাই। নিরাপদ অভিবাসনের কথা আমরা প্রায়ই বলি, কিভাবে গড়া যায় এবং নানা ধরনের সমাধান দেওয়া হয়, কিন্তু বাস্তবে আসলে কতটুকু
মানে এগোতে পেরেছি আমরা এই নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে? এই সময়ে এসে সেই পরিস্থিতি কি আরও খারাপ হয়েছে কিনা? আসলে খারাপ হয়নি, আস্তে আস্তে সবারই সচেতনতা বাড়ছে। নিরাপদ অভিবাসন তো একটা পুরো চক্র, মানে একটা এখান থেকে যখন মানুষ একজন ডিসিশন নেয় যে আমি বিদেশে যাব, তখন থেকে শুরু করে তার ডিসিশনটা ফাইনাল করলো, সেখানে একটা নিরাপদ অভিবাসনের পার্ট রয়েছে। এরপরে আছে সে কাগজপত্র সব কিছু সংগ্রহ করবে, তার ভিসা কিভাবে করবে, সে তার মধ্যে একটা বিষয় রয়েছে। ফাইনালি সে ডিপার্চার ইস্যুগুলো নেবে এবং ওখানে গিয়ে কাজ করবে এবং সে ফিরে আসবে। পুরোটা যে চক্রের মধ্যে যে কাজগুলো আছে সেখানে অনেকগুলো বিষয় আছে, সেখানে দায়িত্ব আছে আবার অনেকের। সেইগুলো আমরা শুনবো ডক্টর নুরুল ইসলাম, কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমি তার সংকটটা শুনে আপনার কাছেই পরামর্শের জন্য ফিরবো। দর্শক নাম বলে প্রশ্ন করুন, আমাদের বিশেষজ্ঞ শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি দর্শক নাম বলে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। জি মোহাম্মদ বেলাল বলুন। আমি মোহাম্মদ সোহেল রানা বলছিলাম। জি জি বলুন, শুনতে পাচ্ছি। আমি সৌদি প্রবাসীতে ছিলাম। আমি গেছিলাম হলো কার ওয়াশে, পরে এটা হলো সাপ্লাই কোম্পানি। পরে আমাকে সফর জেলের মধ্যে পাঠানো হয়েছে পরে আর কি। কোন দেশে ছিলেন উনি? কোন দেশে ছিলেন আপনি? সৌদিতে ছিলাম। জি বলুন, এরপর কেন সফর জেলে পাঠিয়ে দিল, মানে কি সমস্যা ছিল? ওখানে আমাদের আক্রমণাই দিত তো পুরো অবৈধ। ও আচ্ছা। তারপর আমরা যে সফর জেলে ছিলাম, তারপর এখানে মানুষকে অনেক হয়রানো। আর আমাদের যে বাংলাদেশের দূতাবাস আছে, এরা তো 15 দিন 1 মাসও খুঁজতে যায় না। আর যে পাকিস্তান আমাদের আছে, ওরা প্রতিদিন খুঁজতে যায় কার কি সমস্যা। যেরকম এখানে মানুষ তো অনেক এই যে যারা পেন্ডিং রুমে থাকে, এখানে হলো যাদের সমস্যা থাকে না, তারা হলো 8 দিনের মধ্যে দেশে চলে আসে। আর যাদের সমস্যা থাকে তারা তো সমস্যার কথা কাকে বলবে? দূতাবাসকে ফোন দেয়, বলছে ঠিক আছে আমরা জানাচ্ছি। আর ওরা তো আসে না। জি 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 বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকের কাছ থেকে একই কথা শুনলাম, যেটা নিয়ে আমরা একটু আগে আলাপ করছিলাম, যে দূতাবাস থেকে বা কর্মকর্তাদের আসলে ঠিকঠাক মতো আসলে সাড়া পাওয়া যায় না। এটা একটা মানে সবার কমন একটা কমপ্লেইন সবসময় শোনা যায়। তো আমি যে জিনিসটা বলছিলাম যে আমাদের টোটাল সিস্টেমটাকে যদি নিরাপদ করতে চাই, তাহলে প্রথমেই যে জিনিসটা করতে হবে, আমি মনে করি যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা যেতে চাচ্ছেন, তাদের একটু ভালো করে ইনফরমেশন পাওয়া দরকার, তাদের একটু অ্যাওয়ারনেসটা বাড়ানো দরকার, তারা এই তথ্যগুলো সঠিকভাবে পায় কিনা। যেমন আজকে আমরা যাদের সাথে আলোচনা করলাম, যে দালাল ওনার কাছে টাকা নিয়েছেন, উনি কি আদৌ পাঠাতে পারবেন কিনা, তার যে মানে মোটিভটা ওখানে ওনাকে নিয়ে বিপদে ফেলা, ওটা একটু বুঝে ফেলতে হবে। এই জন্য তার সচেতনতা বাড়াতে হবে। এই ক্ষেত্রে দায়িত্বটা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারের বেশি। যাওয়ার আগে কিন্তু যাওয়ার পরে একদম সংক্ষেপে যে দূতাবাস। হ্যাঁ, নাম্বার 2 হলো যে যাওয়ার পরে যখন হয়ে যায় তখন তো ওনার কোনো কাজ থাকে না, তখন মূল দায়িত্ব পড়ে যায় এমবেসির উপরে। এমবেসি যখনই যে কোনো তথ্য পাবে, যে কোনো সমস্যা জানবে, সাথে সাথে যেন অ্যাকশন নেয়। এটা হলো ওই যে যিনি কমপ্লেইন করলেন যে আমরা এমবেসি সহযোগিতা করতে পারি না, এই থেকে আরেকটু মানে প্রম্পট করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেগুলো করতে হবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের একদমই সময় কম, আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দুজনকে। অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী যে কাউকে সহায়তা করে থাকে রামরু। অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য সেবা পেতে অথবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে রামরুর ঠিকানা অথবা 333 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিকানা 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা 1000। ইমেল করতে পারেন অভিযোগ ramru@gmail.com। এছাড়া ফেসবুকে তাদের জানাতে পারেন www.facebook.com/rmmru। ফোন করতে পারেন 0088 01 911 744 624 এবং 333 এই নম্বরগুলোতে। আর এই ছিল আজকের মতো অভিবাসীর আদালতে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।